সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 8-এর অর্থাৎ অষ্টম শ্রেণীর নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি বল ও চাপের যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার রয়েছে, ওই চ্যাপ্টারের একটা টপিক ঘর্ষণ বল সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসে আমি বল সম্পর্কে আলোচনা করে দিয়েছি। যারা ওই ভিডিওটা দেখিসনি তারা দেখে আসতে পারিস। আচ্ছা, তাহলে আমি ঘর্ষণ বল শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঘর্ষণ বল সম্পর্কে জানার আগে আমরা একটা এক্সাম্পল নিই। মনে কর এইখানটাতে একটা ব্লক রয়েছে। কিসের ব্লক? ভারী একটা ব্লক রয়েছে। মনে কর যে কোনো কিছুর, লোহার ব্লক হতে পারে বা কাঠের ব্লক হতে পারে। মনে কর একটা ওজন আছে, যার ওজন মনে করলাম 5 কেজি, ঠিক আছে? যেই ব্লকটা একটা টেবিলের উপর রয়েছে, অর্থাৎ একটা তলের উপর রয়েছে। এমনি এমনি নেই, যে কোনো একটা তলের উপরে অবস্থান করছে এই ব্লকটা, ঠিক আছে? আচ্ছা, টেবিলটা এঁকে ফেলালাম আমরা। এইবার দেখ, মনে কর এই যে ব্লকটা রয়েছে, টেবিলটা একটুখানি এইদিকে বড় করে দিই, ঠিক আছে? এই যে ব্লকটা রয়েছে, মনে কর এই টেবিলটা বড় টেবিল এইদিকে, ঠিক আছে? আচ্ছা, এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকটার সঙ্গে আমি একটা হুক লাগিয়ে দিলাম। হুক দিয়ে তারপরে এখানে আমরা একটা স্প্রিং তুলা যন্ত্র লাগিয়ে দিলাম। কেন স্প্রিং তুলা যন্ত্র লাগাই দিলাম? কারণ স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো বস্তুর ওপর কতটুকু বল প্রযুক্ত হয়েছে বা কতটুকু বল দিয়ে টানা হচ্ছে, অর্থাৎ বলের মান আমরা নির্ণয় করতে পারি স্প্রিং তুলা যন্ত্রের। তাহলে এইখানে যে জিনিসটা আমি আঁকলাম, কি আঁকলাম? প্রথমে আমি একটা ব্লক আঁকলাম। সেই ব্লককে একটা টেবিলের উপর অবস্থান করলাম। তারপরে সেই ব্লকের একটা প্রান্তে আমরা কি লাগিয়ে দিলাম? স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র। কেন স্প্রিং তুলা যন্ত্র লাগালাম? কারণ স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুর ওপর কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ বলের মান নির্ণয় করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইবার মনে কর আমি এই স্প্রিং তুলা যন্ত্রের এই প্রান্ত ধরে এই যে কাঠের ব্লক রয়েছে, ব্লকটাকে টেনে এই দিকে নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে? মনে কর এই দিক থেকে টেনে এই ব্লকটাকে এই দিক থেকে এই দিকে টেনে আনার চেষ্টা করছি। তাহলে যখনই আমি এই ব্লকটাকে এইদিকে টান দেব, অর্থাৎ কি এই দিকে আমি একটা বল প্রয়োগ করব। তাহলে কতটুকু বল প্রয়োগ করেছি এই বাক্সের ওপরে বা এই বক্সটার ওপরে, সেই বলটা আমরা এই স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো তো? এইবার মনে কর, সাপোজ মনে কর আমি 5 নিউটন বলে এই বাক্সটাকে প্রথমে টান দিলাম। তাহলে যখনই আমি 5 নিউটন বলে এই বাক্সটাকে টান দিলাম, বাক্সটা সরলো না। তাহলে কেন বাক্সটা সরলো না? প্রথমে একটা ভারী বস্তুকে যখন আমরা টানি, তখনই সঙ্গে সঙ্গে কি সরে যায়? কিছুক্ষণ পরে আরো জোরে টানতে হয়, তারপরে আরো জোরে টানতে হয়, এবং তারপরে আরো বেশি জোরে টানার পরেই তো সেই বস্তুটা সরতে থাকে। তাহলে আমি মনে করি এই বাক্সটাকে কি করলাম, 5 নিউটন বলে টানলাম, টানার পরে দেখতে পেলাম সরলো না। তাহলে কথা হচ্ছে যে কেন বাক্সটা সরলো না? আমি তো শক্তি প্রয়োগ, অর্থাৎ আমি তো বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কোনো বস্তুর মধ্যে কি হয়? বেগের পরিবর্তন হয়, তাই তো? তাহলে এর বেগের পরিবর্তন হলো না কি জন্য? তাহলে নিশ্চয়ই আমি যেই দিকে বল প্রয়োগ করেছি, আমি কোন দিকে? এই দিকে বল প্রয়োগ করেছি। তাহলে এর উল্টো দিকে আরেকটা বল প্রযুক্ত হয়েছে, ঠিক আছে? এবং সেই বলটা, এই যে বলটা আমি প্রয়োগ করেছি, এই বলের একদম সেম মাপের বল, ঠিক আছে? এটা যদি 5 নিউটন হয়, এটাও 5 নিউটন বল প্রযুক্ত হয়েছে, এবং এই বলটা উল্টো দিকে প্রযুক্ত হয়েছে। এটা কোন দিকে? এই দিকে প্রযুক্ত হয়েছে। আমি যেটা দিয়ে টেনেছি সেটাকে এই দিকে প্রযুক্ত হয়েছে। আর এর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে একটা বলের সৃষ্টি হয়েছে। সেই বলটা কি হয়েছে? উল্টো দিকে, আমি যেদিকে টেনেছি তার উল্টো দিকে প্রযুক্ত হয়েছে। তাহলে দুটো সমান মাপের বিপরীতধর্মী বল কি হয়ে গেছে? পরস্পরের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে গেছে, তাই তো? একটা যদি +5 হয় আর একটা যদি -5 হয়, তাহলে দুটো +5 আর -5 মিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এর মধ্যে নেট বা
মোট প্রযুক্ত বল কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু মোট প্রযুক্ত বল শূন্য হয়ে যাচ্ছে, তার জন্য এর মধ্যে কোনো কি হচ্ছে না, গতির সঞ্চার ঘটছে না। ক্লিয়ার হয়েছে এইটুকু? এটাকে এইভাবে ধরতে পারিস, মনে কর তোরা দুইজন বন্ধু কি করছিস, দড়ি টানাটানি খেলছিস, ঠিক আছে, টাগ অ্যান্ড ওয়ার বলে যেটাকে। মাঝখানে একটা রুমাল রয়েছে, তোর বন্ধুও তোর মতো সমান বল দিয়ে ওইদিকে টানছে, তুইও এইদিকে টানছিস। তাহলে দুইজনেই দেখছিস যে বল প্রয়োগ করছিস, অথচ রুমালটা একদম সেম জায়গাতে রয়েছে। দুইজনই বল প্রয়োগ করা সত্ত্বেও রুমালটা কেন সেম জায়গায় থাকলো? কারণ আমি যেই বল দিয়ে টানছি তোর, অর্থাৎ তুই যে বল দিয়ে টানছিস তোর বন্ধুও সেম বল দিয়ে টানছে, যার কারণেই দুটো বল পরস্পরের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, যার কারণে ওই রুমালটা সেম জায়গাটাতে ছিল। এইখানটাতেও সেম ঘটনাটাই ঘটছে। এই বাক্সকে এইদিকে টানার ফলে এই বাক্সের মধ্যে নতুন একটা বল সৃষ্টি হয়েছে স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে। যখনই আমি বল প্রযুক্ত করেছি তখনই উল্টো দিকে হয়েছে, ঠিক আছে, এবং সমমানের বল। তাহলে এই যে বল উল্টো দিকে তৈরি হলো, এই বলকে কি বল বলা হয়, ঘর্ষণ বল বলা হয়, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বল, এইখান থেকে একটা জিনিস কনফিউশন তোদের মাথায় আসতে পারে, তাহলে কোনো বস্তুর তো কোনোদিনই চলার কথা না, তাই তো। কোনো বস্তুকে যদি আমি টান দিই তাহলে তো কোনোদিনই যাওয়ার কথা না। যদি আমি 10 নিউটন বলে টান দিই তাহলে কি হবে, ঘর্ষণ বল যেহেতু আমি যেই বল দিয়ে টানবো উল্টো দিকেও সেম মাপের বল তৈরি হবে। আমি যদি এই বাক্সটাকে 10 নিউটন বলে টানতাম তাহলে এই উল্টো দিকে কি হতো, 10 নিউটন বল প্রযুক্ত হয়ে যেত। তাহলে 10 নিউটন আর এই 10 নিউটন মিলে কি হতো, শূন্য হয়ে যেত। শূন্য হলে বক্স আর সরতো না। আমি যদি এটাকে কত নিউটন, মনে কর 15 নিউটন বলে টানতাম, তাহলে এর উল্টো দিকে 15 নিউটন বল প্রযুক্ত হতো। তাহলে এই পাশের 15 নিউটন +15 আর এই পাশের -15 মিলে শূন্য হয়ে যেত। তাহলে এর মধ্যে কি হতো না, এর মধ্যে বেগের সৃষ্টি হতো না বা গতির সঞ্চার ঘটতো না। তাহলে কথা হচ্ছে কেন তাহলে আমরা বাস্তব জগতে দেখতে পাই যে একটা বস্তুকে, ভারী যে কোনো ওয়েটের বস্তুকে কিছুক্ষণ পরে টানার পরেই সেই বস্তু চলতে শুরু করে। তাহলে কি এইখানটাতে কোনো সমস্যা আছে বা কোনো গলত আছে? তাই তো হওয়ার কথা। আমি যদি এটাকে 100 নিউটন বলে টানি তাহলে কি হবে, এর উল্টো দিকেও 100 নিউটন বল প্রযুক্ত হবে, তাই তো। তাহলে দুইজন ক্যান্সেল আউট হয়ে গিয়ে এগিয়ে যাবে সারা জীবন, অর্থাৎ অনন্তকালের জন্য স্থির হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তব জগতে তো আমরা তা দেখি না। অনন্তকালের জন্য তো কোনো বস্তু স্থির হয় না। আমরা যদি টান দিই একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কি হয়ে যায়, নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখতে পাই যে ওই বস্তু চলতে শুরু করেছে। কেন চলতে শুরু করলো? তাহলে কথা হচ্ছে কেন এই বস্তুটা কিছুক্ষণ টানার পরে, কিছুটা বেশি বল দেওয়ার পরে চলতে শুরু করে। তাহলে কারণ এই যে ঘর্ষণ বলের কথা আমি বললাম, এই ঘর্ষণ বলের একটা কি আছে, সীমাস্থ মান আছে। সীমাস্থ মান কি? তাহলে ঘর্ষণ বলের সীমাস্থ মান একটা নির্দিষ্ট মান, যেই মানটা কি হয়, কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে, ওয়েটের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে সীমাস্থ মান কি হয়, প্রত্যেক বস্তুরই কি আছে, একটা সীমাস্থ, ঘর্ষণ বলের একটা সীমাস্থ মান রয়েছে। যদি সেই সীমাস্থ মানকে ছাড়িয়ে আমি বল প্রয়োগ করি তাহলে সেই বস্তুটা চলতে শুরু করে। তার মধ্যে তখনই কি হয়, গতির সঞ্চার হয়। দেখ, মনে কর এইখানে যে কাঠের ব্লকটা আমি রেখেছিলাম, এই কাঠের ব্লকের সীমাস্থ ঘর্ষণ বলের মান মনে কর 100 নিউটন। এইবার আমি এই কাঠের ব্লককে মনে কর 110 নিউটন বলে টান দিলাম। 110 নিউটন বলে যখনই টান দেব, আর আমরা কি জানি, এই যে কাঠের ব্লকটা রয়েছে এই ব্লকের সীমাস্থ মান কত, 100 নিউটন। তাহলে কি হবে, এই 100 নিউটন আর এই 110, এখানে কি হচ্ছে, 100 নিউটনের থেকে বেশি বল প্রযুক্ত করছি, তাহলে কি আর নেট বল শূন্য হচ্ছে? নেট বল শূন্য হচ্ছে না। তখনই কি হবে, তখনই এই বস্তুটা চলতে শুরু করবে। বুঝতে পেরেছিস আমার কথা? তাহলে আমরা এই জিনিসটা জানলাম, কোনো বস্তুর উপর কি হয়, কোনো বস্তুর উপর ঘর্ষণ বলের একটা সীমাস্থ মান থাকে।
সেই সীমাস্থ মান অতিক্রম করে গেলেই সেই বস্তুটা কি হয়, চলতে শুরু করে। ঠিক আছে, যেমন এইখানটাতে 110 নিউটন বল প্রয়োগ করলে তাহলে এই বস্তুর এই পাশেও তো আগের কনসেপ্ট অনুযায়ী 110 নিউটন বল হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু 110 নিউটন বল এই উল্টো দিকে প্রযুক্ত হয় না। কেন হয় না? কারণ আমরা কি জানি, আমরা জানি কোনো বস্তুর ওপরে যদি কি হয়, কোনো বস্তুর কি আছে, একটা সীমাস্থ ঘর্ষণ বলের মান আছে। যদি সেই সীমাস্থ ঘর্ষণ বলের মান অতিক্রম করে যায় তখনই কি হয়, তখনই সেই বস্তুটা চলতে শুরু করে, অর্থাৎ তার মধ্যে গতির সঞ্চার ঘটে। এইটুকু সবার ক্লিয়ার? এইবার তাহলে এই যে আমি যখন 110 নিউটন বলে টান দিলাম তখনই কি ঘটনা ঘটলো, 110 নিউটন বলে টান দেওয়ার ফলেও এর উল্টো দিকেও কিন্তু একটা বল প্রযুক্ত হয়েছে, কিন্তু সেই বলটা কি করছে, সেই বলটা এই যে আমি 110 নিউটন বলে টেনেছিলাম তার থেকে সামান্য পরিমাণ কম। ঠিক আছে, সামান্য পরিমাণ কম, যার কারণে এই বস্তুটা চলতে শুরু করে। অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বলের থেকে যদি বেশি কি করা হয়, বল প্রযুক্ত করা হয়, বেশি বলে টানা হয়, তখন কি ঘটনা ঘটে, তখন সেই বস্তুটা চলতে শুরু করে। ঠিক আছে, এবং চলতে শুরু করলে তাহলে কি উল্টো দিকে বল প্রযুক্ত হয় না? উল্টো দিকেও বল প্রযুক্ত হয়, কিন্তু আমি যেই বলে টেনেছিলাম, আমি কি করেছিলাম, যেই বলে টেনেছিলাম তার থেকে কম বল উল্টো দিকে প্রযুক্ত হয়, সামান্য পরিমাণ কম বল। এই সামান্য পরিমাণ কম বল প্রযুক্ত হয় বলেই বস্তুটা কি হয়, চলতে থাকে। বুঝতে পেরেছিস আমার কথা? এইখানটাতে সবার ক্লিয়ার? আচ্ছা, আমি এইখানটাতে কতগুলো জিনিস সংক্ষিপ্ত করে দিই, তাহলেই তোদের বুঝতে সুবিধা হবে। প্রথমে হলো ঘর্ষণ বল কাকে বলে। ঘর্ষণ বল কাকে বলে, এটা হলো তোদের প্রথম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তাহলে ঘর্ষণ বল কাকে বলে? যখন কোনো বস্তু কি হয়, একটা তলের উপর অবস্থিত থাকে। ঠিক আছে, তলের উপর, যেমন ধর আমি এখান থেকে টেবিল এঁকেছিলাম, আমি তো টেবিল না এঁকেও করতে পারতাম, এমনি টেনে দিতে পারতাম, তাই তো? তাহলে কোনো একটা তলের উপর স্থির থাকবে এবং সেই বস্তুকে যদি কি করা হয়, সেই বস্তুর মধ্যে যদি আমরা গতির সঞ্চার করতে চাই, বা সেই বস্তুর মধ্যে যদি আমরা একটা বল, সেই বস্তুকে যদি আমরা একটা বলে টানি, তাহলে তার উল্টো দিকে একদম সমমানের একটা বল সৃষ্টি হয়, যেই বলকে কি বলা হয়, ঘর্ষণ বল বলা হয়। যেই বলকে কি বলা হয়, ঘর্ষণ বল বলা হয়। তাহলে যদি কি না থাকে, যদি সেই বস্তুটা তলের উপর অবস্থান না করে, যেমন ধর এই 5 কেজি বস্তু এই বেঞ্চের উপর অবস্থান করেছে, যদি এই 5 কেজি বস্তু বেঞ্চের উপর অবস্থান না করতো, মনে কর মহাশূন্যে যদি থাকতো, মনে কর এইখানটাতে মনে কর কোথাও কিছু নেই, আমার এই ঘরের মধ্যে বায়ু টায়ু কিচ্ছু নেই, একদম শূন্য, তাহলে এর উপর যদি ওই বস্তুটা থাকতো, আমি যদি ওর উপর একটা বল প্রয়োগ করতাম, তাহলে কি ঘর্ষণ বল কাজ করতো? তাহলে কিন্তু ঘর্ষণ বল কাজ করতো না। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল থাকার জন্য সবসময় কি হতে হবে, একটা তলের প্রয়োজন। তল যদি না থাকে তাহলে কি হবে না, ঘর্ষণ বল কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, এটা একটা প্রশ্ন হতে পারে। তারপরে কি প্রশ্ন আসতে পারে, মনে কর আমি বারবার বলছি, তাহলে ঘর্ষণ বলের সংজ্ঞাতে আমি কি বলেছিলাম, যদি কোনো বস্তুর মধ্যে এমন ভাবে বল প্রযুক্ত করা হয় যেই বলটা কি করে, যেই বলটা বস্তুর মধ্যে গতির সঞ্চার করার চেষ্টা করে, তাহলে কি হয়, ওই বস্তুর গতির বিরুদ্ধে উল্টো দিকে একটা বল প্রযুক্ত হয়, সেই এবং সমমানের বল প্রযুক্ত হয়, সেই বলকে কি বল বলা হয়, ঘর্ষণ বল বলা হয়। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল কি, আরেকটা জিনিস জানলাম, ঘর্ষণ বল হলো আমি যেই বলে কোনো বস্তুর মধ্যে গতির সঞ্চার ঘটায়, যেই বলে টানি তার উল্টো দিকে সমমানের ঘর্ষণ বল প্রযুক্ত হয়। ঠিক আছে, সমমানের। তাহলে যদি আমি কোনো বস্তুর মধ্যে বলই না দিতাম, যদি আমি এইখানটাতে জিরো বলে টানতাম, এইখানটাতে জিরো বলে টানতাম, জিরো বলে টানার অর্থ কি, আমি টানতামই না, তাহলে কি এর মধ্যে ঘর্ষণ বল প্রযুক্ত হতো? অবশ্যই হতো না, তাই তো? জিরো বলে যদি টানতাম তাহলে এর উল্টো দিকেও জিরো হতো। তাহলে জিরো বলে যদি টানতাম তাহলে কি হতো, বা 0 নিউটন বলে টানলে উল্টো দিকেও 0 নিউটন বল প্রযুক্ত হতো, অর্থাৎ কি হতো, ঘর্ষণ বল তৈরি হতো না। বুঝতে পেরেছিস? আরো একটা জিনিস আমরা জেনেছি, এই যে ঘর্ষণ বল
ঘর্ষণ বল দেখ সর্বদাই এই যে পৃষ্ঠ রয়েছে বা যে তলটা রয়েছে তলটার সঙ্গে সমান্তরালে কাজ করছে। দেখেছিস আমি বারবার এঁকেছি, তলটা কোন দিকে, তলের ডিরেকশনটা কোন দিকে, এই হলো তল বা বেঞ্চ, বেঞ্চের ডিরেকশন এই দিকে, তাই তো, বেঞ্চের ডিরেকশন এই দিকে, তাই তো, বেঞ্চের তলটা এইদিকে, তলের ডিরেকশন এই বরাবর, এই লাইন বরাবর। তাহলে এর সঙ্গে দেখ এই যে ঘর্ষণ বলের যে জন্য যে তীর চিহ্নগুলো দিয়েছি সবগুলো তীর চিহ্ন কি হয়েছে, ঘর্ষণ বলের সমান্তরালে কাজ করছে। সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে হলো যেই দুটো রেখা কোনোদিন মেশে না। ঠিক আছে, তাহলে দেখ এই তলের যে এই তলটা যে রেখার উপরে কাজ করছে ঘর্ষণ বলের রেখাটাও একদম সেম সমান্তরাল, সেম মানে সমান্তরাল বলছি, ঠিক আছে, সমান্তরাল, কেউ কারোর সঙ্গে কোনোদিন মিক্স হয়ে যাবে না। ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার হয়েছে। আরো একটা জিনিস আমি বলতে বলতে আরো একটা জিনিস বলেছি, সেটা হলো ঘর্ষণ বলের কি আছে, একটা সীমাস্থ মান আছে। সেই সীমাস্থ মান যদি অতিক্রম করে যায় তখন কি হয়, সেই বস্তুটা চলতে শুরু করে। তাই তো বললাম একটা সীমাস্থ মান রয়েছে। তাহলে তাহলে ঘর্ষণ বলের কি আছে, একটা সীমাস্থ মান আছে। এবার যখন কোনো বস্তু চলতে থাকে তখনও যদি আমি তার উপরে বল প্রযুক্ত করতেই থাকি, কোন একটা বস্তু চলছে তারপরেও আমি কি করছি, তার মধ্যে বল প্রযুক্ত করছি, তাহলে তার উল্টো দিকে কি বল প্রযুক্ত হবে না, অবশ্যই হবে, তাই না, কারণ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই তো। তাহলে ঘর্ষণ কোনো বস্তুকে যদি আমি টানতে থাকি তাহলে কি হবে, টানতে থাকলে অর্থাৎ সেই বস্তু যদি গতিশীল হয় তাহলে তার গতির উল্টো দিকেও কি হবে, একটা বল প্রযুক্ত হবে, সেটাও কিন্তু ঘর্ষণ বল, কিন্তু সেই ঘর্ষণ বলের মান কি হবে, আমি যেই বলে টানছি তার তুলনায় কম হবে। কম যদি সেম হতো তাহলে কি হতো, সেই বস্তু স্থির থাকতো, আগেই তো বললাম, তাহলে তো এই বস্তুর অনন্তকাল স্থির থাকার কথা ছিল, কিন্তু তো এই বস্তু অনন্তকাল স্থির থাকে না, তাই তো, তাই বললাম তো অনন্তকাল স্থির থাকে না। তাহলে কি হয়, তাহলে যখন গতিশীল থাকে সেই গতিশীল বস্তুকে টানলে যেই বলে টানি তার থেকে খুব সামান্য পরিমাণ কম ঘর্ষণ বল তার উল্টো দিকে কাজ করে। এই যে সামান্য পরিমাণ কম, যার কারণেই ওই বস্তুটা গতিশীল হয়। ঠিক আছে, তাহলে যখন আমরা কোনো গতিশীল বস্তুকে টানি সেই গতিশীল বস্তুর মধ্যেও কি হয়, ঘর্ষণ বলের সৃষ্টি হয়। ঠিক আছে, কিন্তু সেই ঘর্ষণ বলের মান কি হয়, আমি যেই বলে টানি তার থেকে সামান্য পরিমাণ কম হয়। তাহলে এই যে গতিশীল অবস্থায় কোনো বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে কি বলা হয়, গতিশীল অবস্থার ঘর্ষণ বল বলা হয়। ঠিক আছে, গতিশীল অবস্থা তার মানে কি, ঘর্ষণ বল দুটো অবস্থার উপর নির্ভর করে, একটা হলো স্থির অবস্থার ঘর্ষণ আর একটা হলো গতিশীল অবস্থার ঘর্ষণ। আর স্থির অবস্থার যে ঘর্ষণ বলের মান, এই মানটা কি হয়, আমি যেই বলে টানছি তার একদম সেম হয়, সেম পরিমাণ বল উল্টো দিকে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে কি পেলাম, আরো একটা জিনিস পেয়েছি আমরা, ঘর্ষণ বল দুই রকমের, একটা হলো স্থির অবস্থার ঘর্ষণ, আর আরেকটা কি, গতিশীল অবস্থার ঘর্ষণ। গতিশীল অবস্থার ঘর্ষণ। আরো একটা কি জিনিস জানলাম, স্থির অবস্থার যে ঘর্ষণ বল রয়েছে সেই স্থির অবস্থার ঘর্ষণ বল কি হয়, যেই বল প্রযুক্ত করা হয় তার সেম পরিমাণ হয়। আর গতিশীল অবস্থার ঘর্ষণ কি হয়, যেই বল প্রযুক্ত করা হয় তার তুলনায় কম হয়, কম যদি সেম হতো তাহলে তার চলতো না। আচ্ছা, এই আরেকটা জিনিস আমরা জানি, স্থির অবস্থার যে ঘর্ষণ বল রয়েছে তার একটা সীমাস্থ মান রয়েছে, সীমাস্থ মান, তাই তো। তাহলে এই সীমাস্থ মান অতিক্রম করে গেলেই কি হয়, সেই বস্তু চলতে শুরু করে বা সেই বস্তু গতিশীল হয়। ঠিক আছে, আর যখনই সীমাস্থ মান অতিক্রম হয়ে যায় তখনই সীমাস্থ মান অতিক্রম হয়ে যাওয়ার পরে তখনই ওই বস্তুর মধ্যে কি ঘটে, তখনই যেই ঘর্ষণ বল প্রযুক্ত হয় সেটা হলো গতিশীল অবস্থার ঘর্ষণ বল। মনে কর কোনো বস্তু যদি সীমাস্থ ঘর্ষণ বলের মান 10 নিউটন হয়, তাহলে আমি যদি 10 নিউটন
কে সরিয়ে দিই, মানে 10 নিউটনের থেকে বেশি পরিমাণ বল দিই, তাহলে কি হয়ে যাবে, তার মধ্যে গতির সঞ্চার শুরু হবে এবং তখন কি হবে, তখন উল্টো দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বল কি হবে, সেই ঘর্ষণ বল হবে গতিশীল অবস্থার ঘর্ষণ বল। সেই ঘর্ষণ বলটা কি হবে, গতিশীল অবস্থার ঘর্ষণ বল। আরও একটা জিনিস আমরা জেনেছি, ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে, ঘর্ষণ বল এই যে ওয়েট রয়েছে এই ওয়েটের উপর নির্ভর করে। ঠিক আছে, ওয়েট কোনো বস্তুর কি ভরের উপর নির্ভর করে। ঠিক আছে, তোদের বইয়ে কি দেওয়া আছে, তোদের বইয়ে দেওয়া আছে এই ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে, তোদের উপর দেওয়া আছে উলম্ব বলের উপর নির্ভর করে। ঠিক আছে, উলম্ব বল কি, দেখ দেখ এই বস্তুর কি আছে, এই বস্তুর একটা ভর আছে, সেই ভরটা কোন দিকে ক্রিয়া করছে, সেই যে ভরের জন্য যে বলটা অভিকর্ষজ বল, তাই তো, ভরের জন্য যে বলটা, সেই বলটা কোন দিকে ক্রিয়া করছে, ভূমির দিকে বা পৃষ্ঠের ভূপৃষ্ঠের দিকে। আর আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি জানি, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে ভূমি যদি এই দিকে ক্রিয়া করে, ভূমির জন্য কি বলে, ভূমি বলছি, যদি অভিকর্ষজ বল এই নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এর উল্টো দিকেও তো একটা বল প্রযুক্ত হবে, তাই না, সেম মাপে। এই দিকে যদি কি ভূপৃষ্ঠের জন্য বল যদি এই দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে এই বলের এই বস্তুর, তাহলে একদম সেম মাপের আরেকটা বল এই বস্তুর উপর ক্রিয়া করবে, একদম উপরের দিকে ক্রিয়া করবে, যেটাকে বলা হয় উলম্ব বল। কি বলা হয়, উলম্ব বল, যাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এন দিয়ে প্রকাশ করা হয়। এন দিয়ে কেন প্রকাশ করা হয়, এন হলো নর্মাল মানে কি, নর্মাল মানে 90 ডিগ্রি করে রয়েছে। এই যে বলটা উলম্ব বলটা, এই উলম্ব বলটা দেখ কার সঙ্গে 90 ডিগ্রি অবস্থায় রয়েছে, এই যে তলটা নিয়েছিস এই তলের ওপরে 90 ডিগ্রি অবস্থায় রয়েছে, তলের সঙ্গে 90 ডিগ্রি অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে এই ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে, ঘর্ষণ বল উলম্ব বলের উপর নির্ভর করে। যেই বস্তুর উলম্ব বল যত বেশি, তার ঘর্ষণ তত বেশি। তার জন্যই তো আমরা কোনো ভারী জিনিসকে সরাতে হলে কি করতে, আমার বেশি পরিমাণে শক্তি দিতে হয় হালকা জিনিসকে সরানোর জন্য। এটা বাস্তব জগতে তোরা জানিস, ভারী জিনিসকে কি হয় 3-4 জন মিলে 10 জন মিলে এরকমের করে ধাক্কা দিয়ে তারপরে সরাচ্ছিস, আর হালকা জিনিসকে এক আঙুল দিয়ে এরকম করে দিয়ে সরিয়ে দিতে পারিস। তাহলে কেন হচ্ছে, ভারী জিনিসকে কেন বেশি জন লাগছে আর হালকা জিনিসকে কেন কম এফোর্ট দিয়ে দিতে হচ্ছে, কারণ ভারী জিনিসের উলম্ব বল বেশি। উলম্ব বলটা কি, উলম্ব বল হলো কোনো বস্তুর ভরের জন্য কি করে, অভিকর্ষজ বল ক্রিয়া করে কোনো বস্তুর উপরে, কোনো বস্তুর যেহেতু তার ওজন রয়েছে বা ভর রয়েছে, ভরের কারণে কোনো বস্তুর উপরে কি হয়, অভিকর্ষ নিচের দিকে ক্রিয়া করে, অভিকর্ষজ বল ক্রিয়া করে। আর অভিকর্ষজ বলের উল্টো দিকে আরেকটা বল ক্রিয়া করে। আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই তো। তাহলে এই দিকে যেই পরিমাণ, নিচের দিকে যেই পরিমাণ বল প্রযুক্ত হবে, একদম উল্টো দিকেও সেম পরিমাণ বল প্রযুক্ত হবে, তাই হবে তো। তাহলে সেম পরিমাণ বল প্রযুক্ত হয়েছে, যার কারণে এবং এই বলটা কার উপরে, তলের সঙ্গে লম্ব, তার জন্য এটাকে কি বলা হয়, উলম্ব বল বলা হয়। তাহলে যার ভরের মান বেশি, যার ভর বেশি, তার দিকে অভিকর্ষ তত বেশি বলে টানবে, যার ভর বেশি হবে অভিকর্ষ তত বেশি বলে টানবে। অভিকর্ষ বল যত বেশি হবে উলম্ব বলও তত বেশি হবে, আর উলম্ব বল বেশি হলে আমরা কি জানি, ঘর্ষণ বলের মান বেড়ে যাবে। আর ঘর্ষণ বলের মান যদি বেড়ে যায়, তাহলে কি হবে, তাকে তত বেশি এফোর্ট দিতে হবে সরানোর জন্য। বুঝতে পেরেছিস? তাহলে তোদের বইয়ে মোটামুটি যে প্রশ্নগুলো দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে আমি সবগুলোই আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এইবার তোদের এখান থেকে কি কি পড়তে হবে, ঘর্ষণ বল কাকে বলে, তাহলে ঘর্ষণ সেটা, এবং ঘর্ষণ বলে সবসময় মনে রাখবি, ঘর্ষণ বল তল ছাড়া কি ঘটবে না। এইখানটাতে যেমন তল লিখেছি, এই তল না থাকলে কিন্তু ঘর্ষণ বল হবে না। তাহলে ঘর্ষণ বল মনে রাখবি।
তাহলে ঘর্ষণ বল কাকে বলে? এবং ঘর্ষণ বল আমরা কি জেনেছি? দুই রকমের হয়, স্থির অবস্থার ঘর্ষণ, গতিশীল অবস্থার ঘর্ষণ। স্থির অবস্থার ঘর্ষণে আমরা কি জেনেছি? স্থির অবস্থার ঘর্ষণে জেনেছি আমি যেই বল প্রযুক্ত করি উল্টো দিকেও সেম পরিমাণ বল প্রযুক্ত হয়, তাই তো, যার কারণে এই বস্তুটা স্থির থাকে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হয়। আচ্ছা, তারপরে কি হয়? স্থির অবস্থার ঘর্ষণের একটা সীমাস্ত মান থাকে, যদি সেই সীমাস্ত মান অতিক্রম করে যায় বা সীমাস্ত মানের থেকে বেশি মানের বল প্রযুক্ত করি, তাহলে সেই বস্তুটা কি করে? চলতে শুরু করে। আর কোনো বস্তু চলতে শুরু করার অর্থ কি? সেই কোনো বস্তু যখনই চলতে শুরু করবে তখনই তার উল্টো দিকেও বল প্রযুক্ত হয়, আরেক ধরনের ঘর্ষণ বল প্রযুক্ত হয়। যেহেতু চলছে বা গতিশীল অবস্থায় রয়েছে, তার জন্য ওই ঘর্ষণ বলের মান কি হয়? গতিশীল অবস্থার ঘর্ষণ বলা হয়। এবং গতিশীল অবস্থার ঘর্ষণ বলের মান আমরা যেই বল প্রযুক্ত করছি বাইরের থেকে তার তুলনায় কি হয়? কম হয়। এটুকু ক্লিয়ার হয়েছে? আর কি আছে? আর তাহলে গতিশীল অবস্থার ঘর্ষণ বল কাকে বলে এটা পড়বি, স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে এটা পড়বি। এবং আরো একটা জিনিস বললাম, এই ঘর্ষণ বলের মান কি হয়? কিসের উপর নির্ভর করে? এন এর উপর নির্ভর করে বা উলম্ব বলের উপর নির্ভর করে। উলম্ব বলটা কি? অভিকর্ষ কি করে? অভিকর্ষ প্রত্যেক বস্তুকে নিজের দিকে টানে, তার জন্য অভিকর্ষ বলের উল্টো দিকে একটা বল প্রযুক্ত হয় যেটাকে বলা হয় উলম্ব বল। কেন উলম্ব? উলম্ব মানে লম্ব। কার উপরে লম্ব? তলের উপরে লম্ব, যার কারণে এটাকে উলম্ব বল বলা হয়। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়েছে? এরপরে যার উলম্ব বলের মান বেশি তার ঘর্ষণ বলের মান বেশি, যার কারণে আমাদের কি হয়? বেশি ভারী বস্তুকে সরাতে বেশি এফোর্ট দিতে হয়, কম ভারী বা হালকা বস্তুকে সরাতে কম এফোর্ট দিতে হয়। আশা করি তোদের বইয়ে যতটুকু আছে ঘর্ষণ বল সম্পর্কে আমি মোটামুটি আলোচনা করিয়ে দিয়েছি, কোনো কনসেপ্টই ছুটে যায়নি। তাহলে এইগুলোই তোদের পড়তে হবে। আশা করি তোদের সবার ভিডিওটা ভালো লেগেছে। তোদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোরা তোদের বন্ধুদেরকে শেয়ার করতে পারিস আর সাবস্ক্রাইব করে দিস, তাহলে আমি আরো মোটিভেট হই। তাছাড়া অল দ্য ভেরি বেস্ট।